আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট। বেনজির এবং মতিউরের পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বললেন, দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায়। 10 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন খালেদা জিয়া। চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির কর্মসূচি। চারটি স্থানে ভাঙন, অল্প বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে রাজধানীবাসী। বন্যার সংখ্যায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্লাস বর্জন, আন্দোলন অযৌক্তিক বললেন অর্থমন্ত্রী। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত সংবাদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সাথে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তাদের পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক। এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের দায়িত্ব পান 2011 সালের 11 অক্টোবর। দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে 2015 সালের ফেব্রুয়ারিতে তাকে সরিয়ে দেওয়া হয় সংস্থাটি থেকে। শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে 8,44,10,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2019 সালের 21 জানুয়ারি মামলা করে দুদক। প্রক্রিয়া শেষে এই মামলায় শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। আদালতে দেওয়া হয়েছে অভিযোগপত্র। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে 8,44,00,000 টাকার সম্পদ গোপন সহ 2,87,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি তার স্ত্রী মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকার 27,48,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকার পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার ব্যাংকে কিছু অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তাদের পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক। তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। তবে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে এখনো কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান দুদক সচিব। জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। কোন ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। পুলিশের আইজি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা তদন্তের প্রক্রিয়া চলছে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনের সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান। আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না। এটা ব্যক্তির দায়, যেভাবে এটার তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দেশে সুশাসন ও উন্নয়নের অন্তরায় উল্লেখ করে হাইকোর্ট বলেন, যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে।
সব শ্রেণী পেশার মানুষকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত এই মন্তব্য করেন। হাইকোর্ট বলেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দেখা যাচ্ছে অনেক সরকারি কর্মকর্তা অঢেল সম্পদের মালিক হচ্ছেন, যা বাঞ্ছনীয় নয়। ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। 10 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে গেল 21 জুন রাজধানী একটি হাসপাতালে সিসিএতে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। পরবর্তীতে হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। মাহবুব সৈকতের রিপোর্ট। 10 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া। এ সংবাদে বিধিনিষেধের মধ্যেও রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। বসুন্ধরা থেকে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছানো অবধি চেয়ারপারসনের সাথে যোগ হয় নেতাকর্মীদের গাড়িবহর। তাই নাতি দীর্ঘ পথটুকু পার হতে সময় লেগে যায় অনেকটা। ফিরোজার সামনের সড়কে যখন পৌঁছান খালেদা জিয়া, তখন সেখানে অপেক্ষমান নেতাকর্মীরাও স্লোগানের মাধ্যমে স্বাগত জানান তাকে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত 21 জুন মধ্যরাতের পর শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। 25 জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। তথ্য অনুযায়ী খালেদা জিয়ার হার্টে 3টি ব্লক ছিল। এর আগেও একটি রিং পরানো হয়েছিল তাকে। অসুস্থতার কারণে একই হাসপাতালে একাধিকবার ভর্তিও করা হয়েছিল বেগম জিয়াকে। দুর্নীতির 2 মামলায় সাজা পেয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেললাইন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। ফারুক বলেন, ভারত সফরে কিছুই আনতে পারেনি আওয়ামী লীগ সরকার। সমঝোতায় বাংলাদেশ নয়, ভারত লাভবান হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। বাংলাদেশে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। জীবনের যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে বাংলাদেশে, হিন্দুস্তানে এই আগ্রাসন, এর রেল লাইন নির্মাণ বন্ধ করবই করব। তবে সরকার যদি শুভ বুদ্ধির উদয় হয়ে থাকে, সরকার যদি তার নিজের ভালো চায়, তাহলে বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে তাদের মুক্তি দেওয়া উচিত হবে। তার পছন্দ অনুযায়ী তার বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা, মানে সারা বাংলাদেশের মানুষ এই সরকারকে কিন্তু বেগম খালেদা জিয়া যদি কোনো কিছু হয়, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু সরকারকে ক্ষমা করবে না। ভারী বৃষ্টিপাত, উজানের পানির ঢলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। 2 উপজেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। উত্তরাঞ্চলের তিস্তা সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে। খাগড়াছড়িতে টানা বর্ষণে সড়কের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সড়ক ডুবে যাওয়ায় সাজেকে প্রায় 6 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, নদীর পানি এখনো বাড়ছে। রাত 1টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এখন পর্যন্ত ফুলগাজীর 3টি ও পরশুরামের 1টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে। পানি বাড়লেও বাঁধের আরো কয়েকটি অংশে ভাঙনের আশঙ্কা রয়েছে। 2 উপজেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সমীক্ষা করা হয়েছে এই জন্য
আমরা 50 কোটি টাকার উপরে প্রকল্প হলে পরে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করি, যাতে করে এটা সঠিকভাবে আমরা কার্যক্রমটা গ্রহণ করতে পারি। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীতে দ্বিতীয়বারের মতো পানি বাড়ছে। তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। এ কারণে জেলার অন্য নদ নদীতেও পানি বেড়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে ভাঙন। গঙ্গাছড়া উপজেলার লক্ষ্মীচারী ইউনিয়নের বাগেরহাট, ইচলির চর, শঙ্করদহ চর, কোলকন্দ ইউনিয়নের পূর্ব বিনবিনা, নোয়ালী চরের প্রায় 1000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডালিয়া ব্যারেজের সব গেট খুলে রাখা হয়েছে। তিস্তা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খাগড়াছড়িতে টানা বর্ষণে সাপমারা এলাকায় সড়কের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে প্রায় 4 ঘন্টা খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোরে পাহাড় ধসের ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে খাগড়াছড়ির সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেক ভ্যালিতে প্রায় 6 শতাধিক পর্যটক আটকা পড়েছে। মধ্যরাত থেকে বাগাইহাট বাজারে পাহাড়ি ঢলের পানি বাড়ায় সড়ক এবং বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর। এমন কোনো অলিগলি নেই যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। এদিকে এই জলাবদ্ধতার কারণে ঘটছে প্রাণহানি সহ নানা দুর্ঘটনা। আবু সাইদ অপুর রিপোর্টে আরো বিস্তারিত। গেল কদিনের ভারী বর্ষণের ফলে রাজধানীর অধিকাংশ পথঘাট এবং অলিগলি পানি উঠে জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে। আর এর ফলে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। এমনকি জলাবদ্ধ পানিতে বিদ্যুতের তারে জড়িয়ে সাম্প্রতিক সময়ে এক নারীর মৃত্যুর ঘটনা ভাবিয়ে তুলেছে নগরবাসীকে। আর দুর্ভোগের অবর্ণনীয় কষ্টের কথা তো রয়েছেই। দিন আগে আমাদের এখানে একটা ভদ্রমহিলা এরকম কারেন্টের শর্ট খেয়ে আপনার পানিতে পড়ে মারা গেছে আপনার খাম্বাতে। তো আমাদের এখানে অনেক ভোগান্তি হচ্ছে। অল্প বৃষ্টি হলে এই জায়গায় দেখতেছেন কি জলাবদ্ধতা, এর থেকে আমরা মুক্তি চাই। 10 মিনিট বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়ে যায়। আমরা গাড়ি ঘোড়া চালাইতে কষ্ট হয়ে যায়। 24 ঘন্টায় পানি থেকে যায়। একদিন বৃষ্টি হলে 3 দিনে পানি নামে না জায়গা থেকে। রাস্তা তো দেখা যায় না, নিচে কাটা আছে কিনা, ভেঙে আছে কিনা সেগুলো। তবে এবার আসা যাক রাজধানীর খিলগাঁওয়ে। সেখানে একই পরিস্থিতি। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে মানুষের জীবন নাস্তানাবুদ। নগরবাসী অভিযোগ করেন, বৃষ্টির পানি নিষ্কাশনের সুয়ারেজ সংযোগগুলো ময়লায় ভরে থাকায় কোনোভাবেই নামছে না জলাবদ্ধ হওয়া পানি। আর এর ফলে হচ্ছে চর্মরোগও। পচা পানি এগুলা পায়ে ঘা হচ্ছে, পা চুলকায়, পা বাসা যাও ধুইলেও পা চুলকায়। শুধু এখানেই শেষ নয়, জলাবদ্ধতার কারণে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বসবাসকারীরা হাঁটু পানিতে প্রয়োজনের তাগিদে চলাফেরা করছেন বাধ্য হয়ে। কারণ আমরা ময়লাগুলা যথাযথ জায়গা যদি ফেলতে পারতাম তাহলে এইগুলো আর হইতো না। খালি সিটি কর্পোরেশনকে দায়ী করলে হবে না। হাঁটু সমান পানি হয়ে যায় কোনো আধা ঘন্টা বৃষ্টি হইলে। জলাবদ্ধতা না থাকে এই জন্য কর্তৃপক্ষের উপরে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতে আছি, অতি শীঘ্রই এই জলাবদ্ধতা থেকে যেন আমরা মুক্তি পাই। সামান্য বৃষ্টিপাতে এভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবার অনেকে এই পানিতে নানা দুর্ভোগেরও শিকার হচ্ছেন, কেউ বা হারাচ্ছেন প্রাণও। তাই উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। খিলগাঁও থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বন্যার সংখ্যায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এই নির্দেশ দেন তিনি। রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রায় 5,500 কোটি টাকার 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। আরো জানাচ্ছেন রাকিব হাসান। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। বর্তমান অর্থ বছরের প্রথম বৈঠকে 5,459 কোটি 87 লক্ষ টাকা ব্যয় সম্বলিত 11টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার। 11টি প্রকল্প আমরা উপস্থাপন করেছিলাম। এই প্রকল্পগুলিতে মোট প্রাক্কলিত ব্যয় হচ্ছে 5,459 কোটি 86 লক্ষ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ছিল 5,319 কোটি টাকা আর বৈদেশিক অর্থায়ন হচ্ছে 140 কোটি টাকা।
এ সময় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম জানান, বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়া, এক প্রকল্পের জন্য একজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সবাইকে নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে এই সময়টা আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, সকল প্রকার পেপার ওয়ার্কস যেগুলো আছে অফিসের ঘরে বসে করার কাজগুলো শেষ করেন, যাতে বৃষ্টি থামার পরে আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি। আমাদের সম্ভবত বন্যা হতে পারে, বন্যা, আমরা তো বন্যাগ্রস্ত, বন্যা প্রোন কান্ট্রি আমরা, তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে। পরিচালক, প্রকল্প পরিচালক তাদের নিয়োগ নিয়ন্ত্রণে, প্রশিক্ষণে জোর দিতে বলেছেন এবং একজন পিডিকে যেন একটার বেশি প্রকল্প না দেওয়া হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন। বাজেট বাস্তবায়ন যেন সুচারুভাবে করা হয় সেজন্য এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান পরিকল্পনা সচিব। অনুশাসন আমরা চেষ্টা করছি আগামী 4 তারিখে মিটিং ওনার মেসেজগুলি পৌঁছে দেওয়ার জন্য। আরেকটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে যেই প্রকল্পগুলি আমরা শেষ মুহূর্তে টাকা দিয়েছি সেই টাকাগুলি তারা কিভাবে খরচ করেছে এবং এটার ইম্প্যাক্ট একটা স্টাডি করার জন্য বলেছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের কোনো যুক্তি নেই। পরিকল্পনা মন্ত্রণালয় এডিবির দক্ষিণ মধ্য পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াংমিং ইয়ং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এদিকে আজ দ্বিতীয় দিনের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয়ে যোগ না দিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখেছেন তারা। এছাড়াও নানা ধরনের প্রতিবাদী কর্মসূচিও পালন করছেন শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো অচল অবস্থা তৈরি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন একাডেমিক কাজ করতে আসা শিক্ষার্থীরা। এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর অফিস কক্ষে এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াংমিং ইয়ং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক। আমাদের যেটা এক্সপেকটেশন তার চেয়ে বেশি তারা হেল্প করছে। এই পেনশন স্কিমটি অনেক গবেষণা ও অনেক দেশের বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রণয়ন করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। সাইদুর রহমান আবির। পরকীয়া ও সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে নিজ মেয়ের পরিকল্পনায় সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস খুন হয়েছেন বলে জানিয়েছেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদার। ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য জানান। পিবিআই প্রধান জানান, হত্যাকারী সুবলের সঙ্গে মেয়ে শামীমার প্রেমের সম্পর্ক বাধা দেয় খুন হন সেলিমা খান মজলিস। হত্যার পর আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করেছিলেন আসামিরা। পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামীমা খান মজলিস জাপিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা আরিয়াবো এলাকার একটি 4তলা ভবনে অভিযান চালিয়ে উদ্ধারকৃত 3টি বোমা নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল 10:30টায় জাকির হোসেনের বাড়িতে এই অভিযান চালায়। অভিযানে পুলিশ, অ্যান্টি টেরোরিজম ও সোয়াত ইউনিটের সদস্যরা অংশ নেয়। নেত্রকোনা জেলার জঙ্গি ঘটনায় জঙ্গি সংগঠনের সদস্য একজন নারীকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। ওই নারীর দেয়া তথ্য অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বোমা বিস্ফোরণের আশঙ্কায় ভবনের ভেতরেই বিস্ফোরিত করে নিষ্ক্রিয় করা হয়। অপর 2টি বোমা ভবনের পাশে খালি মাঠে গর্ত করে বিশেষ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।
টানা 3 মাস কমার পর এবার বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে 12 কেজিতে এবার 3 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দাম আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। রাজধানীতে বিইআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দর জানানো হয়। বিইআরসি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন নতুন এই দর ঘোষণা করেন। এলপিজির আমদানি মূল্য অপরিবর্তিত থাকলেও ডলারের দাম ঊর্ধ্বমুখী থাকায় দাম কিছুটা বেড়েছে। 12 কেজির এলপিজির দাম 1363 টাকা থেকে বাড়িয়ে 1366 টাকা নির্ধারণ করা হয়। কক্সবাজারের চকরি এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জিম্মি করে ঘের দখল, অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত 4 সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাব 15 কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব 15 এর একটি দল চকরিয়া থানার কোরালখালী এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান বিলাল হোসেন সহ তাদের সহযোগীদের গ্রেপ্তার করে। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন জায়গা থেকে তারা সশস্ত্র সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসতো। কখনো তারা এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট, বেনজির এবং মতিউরের পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বললেন, দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায়। 10 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন খালেদা জিয়া। চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির কর্মসূচি। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থানে ভাঙন, অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগান্তিতে রাজধানীবাসী। বন্যার সংখ্যায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্লাস বর্জন, আন্দোলন অযৌক্তিক বললেন অর্থমন্ত্রী। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla ও facebook/mytvbangla। আমাদের পরবর্তী সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মহসিন শিকদার। আল্লাহ হাফেজ।